শেষ রক্ষাও হলো না ডক্টর ইউনূসের। অবশেষে একই সিদ্ধান্ত নিল সেনাপ্রধান এবং বিএনপি। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। দেশের প্রয়োজনে নানা ইস্যুতে বার্তা দিয়েছেন এর আগেও, এবার নতুন করে আবারও বার্তা দিলেন সেনাপ্রধান। কি সেই বার্তা, বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিনক্ষণ দিতে না পারলে বিএনপি নির্বাচনের তারিখ দিয়ে দেবে। ইউনূসের বিরোধিতা করেনি, তিনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন বিএনপি ব্যর্থ হবে না। তারেক রহমান চূড়ান্ত কথা বলেননি, খুব তিনি চূড়ান্ত কথা বলবেন তখন সারা দেশ স্থবির হয়ে যাবে, সেদিন বসবেন। এখন বিএনপি আর ডক্টর ইউনূসের সরকারের মধ্যে বিশাল ফাটল একটা দেখা দিয়েছে, আর বিএনপি তো অসহযোগিতা করে, ডক্টর ইউনূসের সরকার অসহিষ্ণু হয়ে উঠবে, পারবেন না তিনি কন্ট্রোলিং করতে। বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন, দ্রুত সময়ে বাংলাদেশে নির্বাচন চায় ভারত। নির্বাচন ইস্যুতে ভারত আবারও কোনো কোনো ক্ষেত্রে কঠোর জবাব দিয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কিছুটা রাগঢাক রেখে মন্তব্য করেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস এবার কঠিনভাবে ফেসে গেছেন, তিনি আন্তর্জাতিক বিপদে পড়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আর শেষ রক্ষাও হবে না। এইদিকে প্রধান সমন্বয়করাও তার সঙ্গে ফেসে গিয়েছেন, এইদিকে বিএনপির নেতাকর্মী এবং তারেক রহমান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন নির্বাচন নিয়ে। দর্শক মণ্ডলী, বেশি কথা বাড়তে চাই না, আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস কত বড় বিপদের মুখে পড়েছেন। দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। নির্বাচন ও সংস্কার মুখোমুখি দাঁড়িয়েছে, আর এই ইস্যুতে বাংলাদেশের বর্তমানে ক্ষমতার দিকে ধাবিত হওয়া সবচেয়ে বড় দলটি বিএনপি অনড় অবস্থান প্রকাশ করেছে। আজকে নির্বাচন ইস্যুতে আমাদের ডক্টর ইউনূস যখন জাপানে গিয়েও বলছেন যে নির্বাচন হবে আগামী বছর জুনের মধ্যে, তো এই বিষয়টা একটা আন্তর্জাতিকভাবে তিনি স্বীকৃতি তৈরি করছেন যে বাংলাদেশে আগামী জুনে নির্বাচন হবে। তো এই জিনিসগুলো আসলে বিএনপি কিভাবে নিচ্ছে, আর এই প্রথমবারের মতন অন্তর্বর্তী সরকারকে পাত্তা না দিয়ে এক কি বলা হয় এটাকে, ধরেন আলটিমেটাম বলবো নাকি আসলে কি বলবো, বিএনপির এই মুহূর্তে যারা আলোচনায় আছেন এর মাঝখানে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলছেন অন্তর্বর্তী সরকারকে যে আমাদের নেতা বলেছেন, জনাব তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, ইটস অ্যান আলটিমেটাম। আপনি যদি ডেট দিতে না পারেন আরেকটু অপেক্ষা করুন, আমরাই ডেট দিয়ে দিব। এরপর তো ভাই এই বক্তব্য নিয়ে মিডিয়া পাড়ায় কমেন্ট পাল্টা কমেন্ট, পোস্ট পাল্টা পোস্ট, মানে অস্থির অবস্থা। আজকে গণতন্ত্র এবং বাকস্বাধীনতায় প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শীর্ষক খুলনা মহানগর বিএনপির আলোচনা সভায় এই কথা বলছেন তিনি বলছেন, আপনাদের যারা কর্মচারী, এখানে পুলিশ প্রশাসন যারা দেশের মানুষের অর্থে চলে, আর সেখানে আপনি যদি নববধূর মতন আচরণ করেন তাহলে আমরা কি করব? আমাদের তো একটা ডেট দরকার না? এখন পাত্রী আমরা দেখতে গেছি, পছন্দ হয়েছে, একটা দিন বলতে হবে না? দিন না বললে তো আমরা কাউকে দাওয়াত দিতে পারবো না। দিন বলবেন না, দাওয়াত দিয়ে কি হবে? ওনার বক্তব্য যে আমরা ডক্টর ইউনূসের বিরোধিতা করিনি, তিনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন বিএনপি ব্যর্থ হবে না। তারেক রহমান চূড়ান্ত কথা বলেননি, খুব তিনি চূড়ান্ত কথা বলবেন তখন সারা দেশ স্থবির হয়ে যাবে, সেদিন বসবেন। এবং তিনি মনে করিয়ে দিয়েছেন যদি বিএনপি 17 বছর আন্দোলনে না থাকতো, 1 মাসের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হতো না। আমরা যে আন্দোলন নিয়ে গর্ব করি, সেই 24-এর আন্দোলনকে যারা ছোট করছে, শত না হাজার হাজার ছোট ভাই বোনকে সহযোগিতার জন্য আমাদের নেতা তারেক রহমান সেখানে পাঠিয়েছেন। বিএনপি বলছে আগামীতে যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আহত নিহত পরিবারদেরও তারা দায়িত্ব নিবে। আপনারা ইতিহাস পড়েন, না হলে কিভাবে 1 মাসের অর্জন ছোট করছেন। মানে এখানে মোট কথা হচ্ছে যে বিএনপি যদি নির্বাচনের তারিখ বইলা দেয় তাহলে এই অন্তর্বর্তী সরকারের কি প্রয়োজন আছে, অথবা বিএনপির এই বক্তব্যটা লিগেলি কতটুকু গ্রহণযোগ্য হবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো এটাকে কাউন্টার করবে কিনা। তো অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে কারা আছে? জামাত আর হচ্ছে আপনার আমরা যদি ধরি হচ্ছে এনসিপি। তো জামাত সংস্কারের জন্য আগামী জুন পর্যন্ত সরকারকে কিন্তু সময় দিতে চাচ্ছে। বাকি আছে এনসিপি কোনোভাবেই তারা জুনের আগে নির্বাচন তারা চায় না। আমার ধারণা তারা চায় আরো 2-4 বছর ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় থাকুক। কিন্তু এই যে কনফ্লিক্ট দেখা দিয়েছে, এটা যদি রাজপথে নামে, বিএনপি যেমনটা বলছে যে ঈদের পরে তারা রাজপথে যাবে। এবং আজকে বেগম খালেদা জিয়া তিনিও কিন্তু বলছিলেন যে গণতন্ত্র উন্নয়নের পথে বা গণতন্ত্রের পথে এখনো পদে পদে বাধা। বিএনপির রাজনৈতিক দল ক্ষমতার দিকেই যাওয়ার জন্য তাদের রাজনীতি, এনসিপিরও সেম। সো বিএনপি তাদের জায়গা থেকে সঠিক আছে। এবং আমি নিজে বারবার আমার প্রতিটা ভিডিওতে বলি যে দুদু সাহেব যে কথাটা বললেন যে পাত্রী দেখতে গেছেন, বিয়ে দিবেন, সব ঠিক আছে, তো একটা ডেট লাগবে না বিয়ার? সেই অনুযায়ী তো আয়োজন হবে, জিয়াফত হবে, দাওয়াত হবে, লাইটিং হবে। সো এই ডেটটা ছাড়া তো অন্ধকার একটা পথে আছে যে মেয়ে তো পছন্দ হয়েছে, ঠিক আছে, বিয়ে কি করাইবেন নাকি করবেন না? করাইবেন, কবে করাবেন ভাই? মাইয়ার গার্জিয়ান হিসেবে তো আমরা একটা ডেট চাই। এই জিনিসটাই আসলে বিএনপি বা দুদু ভাই তিনি প্রকাশ করতে চেয়েছেন। এখন বিএনপি আর ডক্টর ইউনূসের সরকারের মধ্যে বিশাল ফাটল একটা দেখা দিয়েছে, আর বিএনপি তো অসহযোগিতা করে, ডক্টর ইউনূসের সরকার অসহিষ্ণু হয়ে উঠবে, পারবেন না তিনি কন্ট্রোলিং করতে। ভারতের পররাষ্ট্র দপ্তর আজকে সম্ভবত বাংলাদেশকে নিয়েই সংবাদ সম্মেলন করেছে। কয়েকটা কথা
দেখা যাচ্ছে প্রথম যেই কথাটা এসছে গণমাধ্যমে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন, দ্রুত সময়ে বাংলাদেশে নির্বাচন চায় ভারত। আরেকটি কথা হচ্ছে যে নিজেদের দায়ে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় বাংলাদেশ। আরেকটা শিরোনাম দেখলাম চ্যানেল 24-এর স্পটে যাচ্ছে, সেখানে বলা হচ্ছে যে মানবিক করিডোরের বিষয়টি ভারত খুব তীক্ষ্ণ নজর রাখছে। তো যাই হোক, প্রথম কথা হলো যে এই যে ভারতের চাওয়া, এটা একটা সমস্যা তৈরি করবে। অনেকে এই ভারতের চাওয়ার সাথে বিএনপির চাওয়া ট্যাগ করার চেষ্টা করবে, বলবে যে ভারত এবং বিএনপি এক হয়ে নির্বাচন চাচ্ছে। বিএনপি তো গত 15 বছর ধরেই চাচ্ছে নির্বাচন, এবং বর্তমান সময়ে একটা অন্তর্বর্তী পরিস্থিতি চলছে, একটা রাজনৈতিক সরকার দরকার, সেই কারণে বিএনপি দাবি জানাচ্ছে। এখন ভারত কেন চায় সেটা ভারতের ব্যাপার। ভারত হয়তো মনে করছে যে তাদের তো প্রধান শত্রু ইউনূস, সেটা আমি বলেছি যে ইউনূস একটা কাজই করেছে। ইউনূসের সময় ভারতের যত গোয়েন্দার নেটওয়ার্ক ছিল সব তছনছ হয়ে গেছে। এখানে রাজধানী ঢাকাতেই অন্তত 20, 30, 40টা বলে 50টা অফিস ছিল, সেই অফিসগুলো শেষ। ভারতীয় যারা এজেন্ট তারা পালা গেছে ভয়ের চোটে। তো এই কারণে ভারত খুব ক্ষিপ্ত, ডক্টর ইউনূসের পতন চায়, যেমন চায় আওয়ামী লীগ। এই কারণে হয়তো এটা একটা অজুহাত যে নির্বাচন চাই তো ইউনূস বিদায় নেবে, সেই কারণে হয়তো চাইছে। বিএনপির চাওয়া আর ভারতের চাওয়া এক না, এটা আমি বারবার বলি যে ভারতের হচ্ছে বন্ধু একটাই বাংলাদেশে, সেটা হচ্ছে আওয়ামী লীগ। অনেকে বলেন যে বিএনপি আসলেই নাকি আওয়ামী লীগের জন্য পথ তৈরি হবে। এটা কি হয় কোনো দিন? তাহলে আওয়ামী লীগ আসলে বিএনপির পথ তৈরি হয় না কেন? বিএনপি আসলে কি এমন, বিএনপিকে গত 15 বছরে তারা এমন কি খাতির যত্ন করছে যে কারণে বিএনপি আসলেই আওয়ামী লীগ নির্ভর এবং ভারত সেটাই করতেছে? এটাও আমি বুঝি না। যাই হোক, সেটা অন্য বিশ্লেষণ আরেকদিন করব। এখানে যেই কথাটা বলা হচ্ছে যে দ্রুত সময়ে বাংলাদেশে নির্বাচন চায় ভারত, দেশটি জানিয়েছে ভারত বাংলাদেশে দ্রুত সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচন চায়। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করতে হবে। জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে আমাদের অবস্থান খুবই স্পষ্ট, আমরা ধারাবাহিকভাবে তা বলে আসছি। বাংলাদেশের উচিত দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট প্রতিষ্ঠা করা। এটা তো বাংলাদেশের ব্যাপার। আগে তো নির্বাচন অন্য যে কোনো বিষয়ে কথা বললে বলতে হয় যে এটা বাংলাদেশের জনগণের ব্যাপার, বাংলাদেশের সরকারের ব্যাপার, এটা আমাদের কিছু না। এই কথা বলে তারা অ্যাভয়েড করতো, যার কারণে তিনটা জাল জালিয়াতি নির্বাচন করছে ভারতের নাগেট ডগায়। ভারত কোনো রকম প্রতিবাদ করেনি, কারণ ভারতে একটা হলো যে তুমি আমার পক্ষে আছো কি নেই, এখানে নির্বাচন এগুলির মধ্যে তাদের নেই। তাদের হলো ডাইরেক্ট কথা, তুমি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে আমার সাথে থাকলে ভালো, যদি নির্বাচন করে আমার সাথে থাকো তাও ভালো। নির্বাচন, স্বৈরতন্ত্র এগুলি কোনো কনসেপ্টে বিশ্বাস করে না ভারতের একটাই কথা হলো যে আমার সাথে থাকলেই হলো। যাক, আরেকটা কথা যেটা আসছে, বলা হচ্ছে যে বাংলাদেশ সরকারকে আমি বলবো তাদের দেশের গভর্নেন্স বা প্রশাসনিক ইস্যুগুলো সামলানোর দায়িত্ব কিন্তু তাদেরই। এই ব্যাপারে আমরা যে ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি, যেসব মন্তব্য আসছে, তা থেকে মনে হচ্ছে দায়টা যেন তারা অন্য কোনো দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ওই যে বলা হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ সংকটের জন্য ভারতীয় আধিপত্যবাদ দায়ী, এমন একটা মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। এটা প্রশ্ন উত্থাপন করার পর তিনি জয়সওয়াল উত্তর দিচ্ছে যে আপনাদের সামনে যেসব নিজস্ব চ্যালেঞ্জ আছে সেগুলো আপনাদেরই দেখতে হবে, তার বদলে যদি বলেন বাইরের অমুক কারণে সংকট তৈরি হয়েছে, তাতে কিন্তু লাভ নেই, এতে সমস্যার কোনো সমাধান হবে না। বাংলাদেশের উচিত দ্রুত সময়ের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করা। যাক, এখন দেখেন যে তাদের এই বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন চাওয়া উচিত, এই কথাটা বলে একটা বিএনপির যে চাওয়াটা, সেই চাওয়াটাকে একটা প্রশ্নবিদ্ধ করার একটা পায়তারা করলো। বরং এই বক্তব্যটা তারা যদি বলতো এইভাবে, আগে যেভাবে বলতো যে নির্বাচন, গণতন্ত্র এগুলি হচ্ছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, এই ব্যাপারে আমরা কোনো মন্তব্য করতে চাই না, তাহলে ভালো ছিল। এখন এই কথা বলার পর ওই যে বলবে যে ওই যে দেখছো ভারতও নির্বাচন চায় বাংলাদেশে, আর বিএনপিও চাইছে, এদের হলো মতলব কোনোভাবে ইউনূসকে হটানো, ইউনূসকে হাঁটালেই আওয়ামী লীগ ঢুকতে পারে, এইরকম একটা বয়ান তৈরি করার চেষ্টা করবে। অর্থাৎ ভারতের এই বাংলাদেশের নির্বাচন চাওয়া নিয়ে একটা রাজনৈতিক বিতর্কেরও আবার নতুন করে সূচনা করবে। ভারতের বিরুদ্ধে প্রচারণা, করিডোর এবং নির্বাচন ইস্যুতে ভারত আবারও কোনো ক্ষেত্রে কঠোর জবাব দিয়েছে, কোনো ক্ষেত্রে কিছুটা রাগঢাক রেখে মন্তব্য করেছে। গত রোববার 25শে মে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের যে বৈঠকগুলো হলো, সেই বৈঠকের একটি শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের কাছে মন্তব্য করেছিলেন যে প্রধান উপদেষ্টা নাকি বলেছেন ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে, এজন্য পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিল্লিতে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নিয়মিত সংবাদ সম্মেলন, সেখানে প্রশ্ন করা হয়েছিল যে এর জবাবে ভারতের অবস্থান কী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলছেন, বাংলাদেশ সরকারকে আমি বলবো তাদের দেশের গভর্নেন্স বা প্রশাসনিক ইস্যুগুলো সামলানোর দায়িত্ব কিন্তু তাদেরই। এ ব্যাপারে আমরা যে ধরনের বক্তব্য দেখতে পাচ্ছি বা যেসব মন্তব্য আসছে, তা থেকে মনে হচ্ছে দায়টা যেন তারা অন্য কোনো দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তিনি বলছেন, বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের মনে করিয়ে দেব, আপনাদের সামনে যেসব নিজস্ব চ্যালেঞ্জ রয়েছে সেগুলো আপনাদেরই দেখতে হবে। তো বিষয়টা কি তেমনই নয়? একটা জিনিস এই মুহূর্তে অন্তত ভোতা হয়ে গেছে, সেটি হচ্ছে সব কিছুতেই ভারত বিরোধিতা। এখন তার সেই ভারতের পরম বন্ধু, যার মাধ্যমে ভারতের স্বার্থগুলো উদ্ধার হচ্ছিল, যে অভিযোগগুলো আমরা করে আসছি, সেই আওয়ামী লীগ তো ক্ষমতায় নেই। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলো যে কর্মসূচি দিচ্ছে বা যে বক্তব্যগুলো দিচ্ছে, সেটি নিয়ে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেখানে কেন ভারতকে টেনে আনা? এবং 25 আর 24শে মে যে বৈঠকগুলো হলো, সেই বৈঠকগুলো কিসের পরিপ্রেক্ষিতে হলো? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 18 মাস বা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে দাবি তিনি আবারও উল্লেখ করেছিলেন, তার কারণেই তো সরকারের মধ্যে অস্থিরতার জন্ম থেকে রাজনৈতিক দলগুলোর সাথে বসা। সেখানে কেন ভারতীয় আধিপত্যবাদের কথা আসবে? এবং করিডোর ইস্যুতেও সেনাপ্রধান যে মন্তব্যগুলো করেছিলেন যে নো ব্লাডি করিডোর, অর্থাৎ তিনি স্পষ্টত বুঝিয়ে দিয়েছিলেন যে এই করিডোর দেওয়া হলে রাখাইনের উদ্দেশ্যে বাংলাদেশ রক্তাক্ত ভূমিতে পরিণত হবে, এমন একটা ইঙ্গিত তিনি দিয়েছিলেন। এবং স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে সেনাবাহিনী আপোষহীন থাকবে। এটিকে কেন্দ্র করে যে উত্তেজনা, যে অস্থিরতা সরকারের মধ্যে, সরকারের বিভিন্ন জায়গা থেকে যে নতুন নতুন উত্তেজনাকর মন্তব্য করা হচ্ছিল সেনাবাহিনীকে আক্রমণ করে, তার সাথে তো ভারতীয় আধিপত্যবাদের কিছু নেই। এবং সেনাপ্রধানকে চিত্রায়িত করা হয় ভারতের দালাল হিসেবে। বিষয়টা হচ্ছে যে দেশের সার্বভৌমত্বের কথা বললেই ভারতের দালাল বানানো হবে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে আওয়ামী লীগের দালাল বানানো হবে। এগুলো ভোতা হয়ে গেছে, এগুলো আর মানুষ নেয় না, এগুলো প্রয়োজন নেই কোনো। বরং যেই পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট, যে নতুন বাংলাদেশ বিনিময়ের কথা বলা হচ্ছে, সেদিকেই নজর দিক। কিন্তু আমরা একটা চরম অস্থিরতা চারদিক থেকে সৃষ্টি করার, সরকারের মধ্য থেকেই যে একটা চেষ্টা, সেটা আমরা লক্ষ্য করছি। এবং তার পুঁজি ভারত। হ্যাঁ, ভারত এখনও পর্যন্ত অনেক ক্ষেত্রে অযাচিত অনেক ধরনের কাজ করে আসছে। বাংলাদেশের যে পশ্চিম ঘটানো হচ্ছে, সেগুলোর আমরা তীব্র নিন্দা জানাই অবশ্যই। করিডোর ইস্যুতে রাশিয়ার যে রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম RT, তাদের একটা নিউজের কথা আজ আমি আপনাদের বলেছি। রাশিয়াও যে করিডোর ইস্যুতে কী করতে চাইছে, সেটাও তাদের রিপোর্টের মধ্যে দিয়ে ইঙ্গিত দিয়েছে। এবং আমি বরাবরই বলে আসছি যে এই করিডোর ইস্যুতে রাশিয়া, ভারত এবং চীন একটা অভিন্ন নীতিতে থাকবে, একটা স্ট্র্যাটেজিক্যাল পলিসি তারা পৌঁছাবে। কোনো অবস্থায় তারা এই করিডোর দিতে দেবে না। সেই জায়গা থেকে ভারত আবার লালমনিরহাটে যে আমাদের যে পুরাতন বিমান ঘাঁটি, সেখানে চীনের অর্থায়নে নতুন করে সেটি বিনির্মাণ করা হতে পারে, নতুন করে আবার সক্রিয় করা হতে পারে, সেই জায়গা থেকে আবার ভারত বিরোধিতা করছে। এখন এই জায়গাগুলোতে অবশ্যই আমরা প্রতিবাদ জানাই। কিন্তু বৈঠকটি তো হয়েছিল বাংলাদেশের নির্বাচন এবং করিডোর ইস্যুতে। সেখানে আমরা কেন ভারতীয় আধিপত্যবাদের কথা বারবার তুলে নিয়ে আসবো? একটা জুজুর ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে সবসময়। করিডোর ইস্যুতে দিল্লিও কথা বলেছে বৃহস্পতিবার। এখানে প্রশ্ন ছিল যে বাংলাদেশ তাদের ভূখণ্ডের ভেতর দিয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশের জন্য যে মানবিক করিডোর দেওয়ার চিন্তাভাবনা করছে, বিবেচনা করছে, সেই ব্যাপারে ভারতের অবস্থান কী? ভারতও মোটামুটি স্পষ্ট একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। তারা বলছে যে রণধীর জয়সওয়াল যেই মন্তব্যটি করলেন, তা হচ্ছে এরকম যে এই ধরনের ডেভেলপমেন্টগুলো যেটাতে নিরাপত্তার প্রশ্ন জড়িত রয়েছে, সেগুলোর দিকে সবসময় আমাদের সতর্ক নজর রয়েছে। আরও একটি প্রশ্ন ছিল নির্বাচন ইস্যুতে। ভারতের সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করছেন যে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে, সেই ব্যাপারে ভারতের বক্তব্য কী? খুব জোরের সঙ্গে আবারও সেই পুরনো কথা তিনি তুলে এনেছেন। উত্তরে তিনি বলছেন যে আমরা বাংলাদেশের নির্বাচন আয়োজন নিয়ে বারবার একটা কথাই বলে আসছি, বাংলাদেশকে তাদের দেশের মানুষের রায় ও ম্যান্ডেট কি সেটা যাচাই করতে হবে। যদিও তাদের এই কথা শুনলে আমাদের এখনও পর্যন্ত হাসি পায় যে বাংলাদেশে যে তিনটি নির্বাচন হয়েছে 2014, 24, 18, সেখানে ভারত কী অবস্থান ছিল আমরা সেটা জানি। যাও কিন্তু এখন তাদের অবস্থান থেকে তারা এই কথাগুলো বলছে। এবং রণধীর জয়সওয়াল আবারও বলছেন যে আর সেটা করতে অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু ও অবাধ একটা নির্বাচনের মাধ্যমে খুব তাড়াতাড়ি করতে হবে। অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। নিশ্চয়ই তারা আওয়ামী লীগকে মিন করে বলছে যে আওয়ামী লীগকে সাথে নিয়েই নির্বাচন করতে হবে। এখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তো নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে। সেই জায়গাটাতে ইনক্লুসিভ নির্বাচন কীভাবে হবে?
অনেকের এখনও ধারণার বাইরে যে আসলে কীভাবে আওয়ামী লীগ নির্বাচনে আসবে নাকি আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন হবে। যেটিই হোক না কেন, যেই পরিস্থিতিই হোক না কেন, ভারত আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য সব ধরনের চেষ্টা করবে। এবং আমার ধারণা, যতটুকু জানা যাচ্ছে শোনা যাচ্ছে, শেষমেশ আওয়ামী লীগের নিবন্ধন আবার তাদেরকে ফিরিয়ে দিয়ে তাদেরকে নির্বাচনে নিয়ে আসবে। এর জন্য ভারত অবশ্যই পরিকল্পনা করছে, প্ল্যান করছে। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। আশা করতেছি এই সম্পর্কে নতুন করে আর কিছুই বলতে হবে না। প্রিয় দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না। এরই মধ্যে নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস এবার কঠিন বিপদে পড়তে যাচ্ছেন, কারণ বিএনপির নেতাকর্মী এবং বিএনপির দলের পক্ষ থেকে নির্বাচনের হুঁশিয়ারির মাধ্যমে আন্দোলন করার হুঁশিয়ারি দিচ্ছেন যেন নির্বাচন সঠিক টাইমে হয়। যাই হোক দর্শক, এই সম্পর্কে আমি কিছু বলতে চাই না। আপনারা কি বলতে চান? দেশের একজন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।